আশা করি সকলে ভালো আছেন। এই মাত্র আবার ভূমিকম্প হয়ে গেল। গতকাল যখন ভূমিকম্প হয় তখন আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ক্লাস করছিলাম এবং ভূমিকম্প হওয়া মাত্র এত পরিমাণ ঝাঁকি হয়েছিল, সেই যে ঝাঁকিতে ছাত্র শিক্ষক সকলেই দৌড়ে বের হয়ে পড়েছিল এবং মারাত্মক ভয়ও কিন্তু পেয়েছিল। পুরো ঢাকা শহর জুড়ে একই পরিস্থিতি। এবং সেই সময় আমি বগুড়া, সিরাজগঞ্জ বিভিন্ন জেলায় আমার প্রতিনিধিরা আমাকে জানিয়েছিল যে সব জায়গায় সমান্তরালভাবে ভূমিকম্প হয়েছে এবং আমি সিসি ক্যামেরা ফুটেজ চেক করেও দেখেছি ভূমিকম্পনের মাত্রাটা অনেক বেশি, 5.5 মানে অনেক বেশি। যদি আরেকটু বেশি হতো তাহলে কী অবস্থা হতো তা সহজেই অনুমান করা যায়। বিশেষ করে ঢাকা শহরে যে পরিমাণ বিল্ডিং এবং প্রত্যেকটা বিল্ডিং কিন্তু গড়ে উঠেছে সঠিক মাটির উপরে না, কোনো বিল্ডিং কিন্তু সঠিকভাবে গড়ে ওঠেনি এবং ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ময়লা আবর্জনের স্তূপের উপরে মাটি ফেলে ফেলে ধীরে ধীরে ভরাট করে সেই ভরাটকৃত জায়গার উপরে বিল্ডিংগুলো গড়ে উঠেছে। অনেক জায়গায় দেখা গেছে যে খানাখন্দ ময়লা আবর্জনা দিয়ে সেগুলো ভরাট করে তারপরে বিল্ডিং উঠেছে। সুতরাং প্রত্যেকটা বিল্ডিংই ঝুঁকিপূর্ণ। আর যে বিল্ডিংগুলো সাধারণত কনস্ট্রাকশন কোম্পানিকে দিয়ে কাজ করানো হয়েছে সেগুলোর অবস্থা নাই বা বললাম। যাই হোক, এই ঝুঁকিপূর্ণ অবস্থাতেও যদি বারবার ভূমিকম্প হতে থাকে আমাদের অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়। আপনাদের খেয়াল আছে কিনা 2004-এ, 2010-এ, 2014, 2015, 2021-22 এবং 2024-25-এও কিন্তু অনেকবার ভূমিকম্প হয়েছে। আপনাদের নিশ্চয় মনে থাকবে যে 2004 সালে একবার ভারত মহাসাগরীয় ভূমিকম্প বা সুনামি হয়েছিল। এরপরে 2010 সালে হাইতিতে ভূমিকম্প হয়েছিল, 2011 সালে জাপানে একটা ভূমিকম্প হয়েছে, এরপরে 2005 সালে কাশ্মীরে একটা ভূমিকম্প হয়েছে, 2015 সালে নেপালে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যে ভূমিকম্পে অনেক লোকের প্রাণহানি হয়েছিল। এবং সর্বশেষ 2023 সালে একটা স্মরণীয় ঘটনা তুরস্কে, যে ভূমিকম্পে প্রায় 7 থেকে 8 হাজার মানুষ প্রাণহানির শিকার হয়েছিল এবং অসংখ্য বাড়িঘর ধসে গিয়েছিল। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশে কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল, বিশেষ করে আমাদের দেশের বেশ কিছু জেলা যেমন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ অঞ্চল। এর পাশাপাশি মাঝারি ভূমিকম্পন প্রবণ অঞ্চলগুলো হলো ঢাকা, গাজীপুর, নরসিংদী, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। তো মাঝারি ভূমিকম্প প্রবণ হওয়া সত্ত্বেও একটা মাঝারি ধরনের ভূমিকম্পে আমরা যেভাবে ভয় পেয়ে গিয়েছি, ঠিক যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে আমাদের ঢাকা শহরের প্রত্যেকটা জায়গা কিন্তু ঘিঞ্জি এলাকা। এখানে একটা বিল্ডিং আর একটা বিল্ডিং সাথে লাগালাগি ওতপ্রোতভাবে জড়িত। এমনকি কোনো অনুমোদন ছাড়া ম্যানেজ বাণিজ্য করে অনেক জায়গায় বিল্ডিং যেখানে হওয়ার কথা 10 তলা হয়েছে 15 তলা, যেখানে হওয়ার কথা 3 তলা হয়েছে 6 তলা। এভাবে কিন্তু বিল্ডিংগুলো গড়ে উঠেছে। সেখানে সঠিকভাবে যে ভূমিকম্প সহনশীল করে যে রডগুলো ইউজ করার কথা, বিল্ডিং কনস্ট্রাকশন হওয়ার কথা, সেগুলো কিন্তু হয়নি। বা আমরা কোনো জাপানিজ প্রযুক্তি কিন্তু ব্যবহার করিনি, কারণ আমরা চাই সবসময় কম খরচে আর অধিক তলার বিল্ডিং করে সেখান থেকে আরও প্রফিট করতে। তো এটা হলো আমাদের বাস্তবতা। আমাদের সব দেশে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এলাকা হলো রাজশাহী, রংপুর এবং খুলনা, এবং সেটা কিন্তু জেলা। এই জেলার আবার কিছু কিছু অংশ কিন্তু আছে অনেক ভূমিকম্প প্রবণ অঞ্চল। আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের কিছু সক্রিয় ফল্ট রয়েছে। এই ফল্ট লাইনগুলো হলো যেমন ইন্দো বার্মা লাইন, যেমন চট্টগ্রাম এবং বার্মা সীমান্ত, এরপরে দাউকি ফল্ট যেটা হলো সিলেট সীমান্ত, এরপরে মধুপুর ফল্ট যেটা ঢাকা ময়মনসিংহ অঞ্চলের একটা বেল্ট বা ফল্ট, মেঘালয় ফল্ট। এসব ফল্ট লাইন দীর্ঘদিন ধরে বড় ধরনের কোনো ভূমিকম্প না হয় সেখানে প্রচুর শক্তি জমে আছে মাটির নিচে, এবং সেই শক্তিগুলা ভবিষ্যতে যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, এবং বিস্ফোরণ ঘটলেই কিন্তু একটা বড় ধরনের ভূমিকম্প আমাদের দেশে হওয়ার সম্ভাবনা সবসময় রয়ে গেছে। এই জন্য বিশেষজ্ঞরা কিন্তু প্রায়ই বলছে আমাদেরকে যে আপনারা বিল্ডিং কোড যেটা রয়েছে সেটা মেনে ভবন নির্মাণ করুন, পুরাতন ভবন সংস্কার করুন, এবং হাইরাইজ বিল্ডিং করার ক্ষেত্রে মাটির সহনশীলতা পরীক্ষা নিরীক্ষা করে, মৃত্তিকা গবেষণায় সেগুলো পরীক্ষা করে সেভাবে আমাদের কাজগুলো করার কথা বারবার বলা হলেও কিন্তু আমরা সেই নিয়মগুলো কখনোই মানছি না। যেহেতু ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং আজকে কিছুক্ষণ আমি এই ভিডিওটা যখন তৈরি করছি এই কিছুক্ষণের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, এবং এই ভূমিকম্প কিন্তু আমি এখানে বসে যখন স্টাডি করছিলাম আমি বুঝতে পারলাম যে একটা মোটামুটি বড় ধাক্কা, আমার কম্পিউটারটা নড়ে উঠেছে, চেয়ার টেবিলগুলো নড়ে উঠেছে, খাট নড়ে উঠেছে। তখন বুঝতে পারলাম যে একটা বড় ধরনের ভূমিকম্প হওয়ার লক্ষণ কিন্তু আজকেও ছিল। যাই হোক, যেহেতু ভূমিকম্প আমাদের এখানে হয় এবং হওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমাদের যে পুরাতন বিল্ডিংগুলো রয়েছে এগুলো সংস্কার করা এবং নতুন বিল্ডিং যেগুলোই ওঠানো হবে সেগুলো যেন যথাযথ নিয়ম মানে জাপানিজ প্রযুক্তি ইউজ করে যেন সে বিল্ডিংগুলো তৈরি করা হয়, এবং শুধু রাজমিস্ত্রির উপর ডিপেন্ড না করে অন্তত ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিয়ে সেইভাবে যেন বিল্ডিংগুলো তৈরি করা হয়, এটা একটা বিষয়। আর একটা হলো যে যদি আমরা যারা উঁচু ভবনে বসবাস করি, যেমন আমরা যারা উঁচু ভবনে বসবাস করি, তা আমাদের উচিত হলো যে যখন ভূমিকম্পর একটা লক্ষণ দেখা দিবে আমরা প্রথমেই কিন্তু লিফটের কাছে
মোটেই যাব না, বরং আমরা দৌড়ে যে সিঁড়ি দিয়ে নামবো সেটাও কিন্তু মোটামুটি বিপজ্জনক। তাহলে আমাদেরকে কিছু নিয়মকানুন মেনে আমাদেরকে চলতে হবে। সেটা হলো যে ভূমিকম্প চলাকালীন সময়ে সিঁড়ি বা লিফট ব্যবহার ভবনের সবচেয়ে দুর্বল অংশ হয়ে যায়, এগুলা ব্যবহার করা যাবে না। এবং কম্পনের সময় দৌড়ানো বা সিঁড়িতে যাওয়ার চেষ্টা কিন্তু মৃত্যু ঝুঁকি বাড়িয়ে দেয়। আমরা 3টা পদ্ধতি এখানে গবেষকরা বলেন। একটা হলো ডাক কভার হোল্ড পদ্ধতি, যেটা হলো প্রথমেই মাটিতে নিচু হয়ে বসে পড়া, এরপর শক্ত টেবিল, আর আমি বলি যে অন্তত শক্ত বালিশ বা নরম বালিশ, বা যেটা আমাদের বালিশ যেটা মোটা বালিশ থাকে, কোল বালিশ হোক, সেটা মাথার উপরে বা হাতে ধরে রাখা, যেন কিছু পড়তে নিলে খুব জোরে শক্তি দিয়ে সেটাকে আমরা রোধ করতে পারি, অন্তত বেঁচে থাকার সম্ভাবনা থাকবে। কারণ এর আগে বেশ কিছু ভূমিকম্পে কিন্তু সেটা পরীক্ষিত হয়েছে। এরপরে ডেস্ক বা মজবুত আসবাবপত্র, অথবা যেখানে আমাদের বিল্ডিংয়ের কলাম, যে কলামটাকে মজবুত মনে হয় সেই কলামের গোড়ায় গিয়ে কিন্তু আমরা আশ্রয় নিতে পারি। কারণ কলাম যখনই ভাঙে, আমরা এর আগে খেয়াল করে দেখেছি, এটা কিন্তু সম্পূর্ণ একেবারে ভেঙে পড়ে না। এই জন্য কলামের পাশে বা কলাম ঘেঁষে শক্ত করে মাটিতে বসে পড়ে হাতে একটা শক্ত বালিশ অথবা শক্ত কোনো কাঠের টুকরো এগুলো রাখা, যাতে কোনো কিছু উপরে মাথার উপরে পড়তে নিলে মাথাটাকে সেভ করা যায়। এতে কিন্তু মাথা এবং শরীরের উপর আঘাত লাগার সম্ভাবনা কম থাকে। জানালা এবং গ্লাস থেকে দূরে থাকতে হবে, যেহেতু গ্লাস ভেঙে পড়লে কাঁচের টুকরো দিয়ে কিন্তু আহত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এরপর হলো বিদ্যুৎ সংযোগ, ফ্যান ইত্যাদি, আলমারি, এই ঝোলানো বস্তু যেগুলো আলগা বস্তু, এগুলো থেকে দূরে থাকা উচিত। এবং বিদ্যুতের লাইন যদি চালু থাকে, যদি বন্ধ করার সুযোগ থাকে তো বন্ধ করলে, না থাকলে অন্তত সন্তানদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে কিন্তু এভাবে ট্রেনিং করানো উচিত। প্রত্যেকটা বাড়িতে এই যে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো হতে পারে, বিশেষ করে ভূমিকম্প, এই ট্রেনিংগুলো যথাযথ প্রক্রিয়ায় প্রত্যেকটা বাড়িতে ট্রেনিং এবং সেটা প্র্যাকটিক্যাল করানো উচিত। আচ্ছা, এরপরে যদি কম্পন থেমে যায় আর যদি নেমে যাওয়ার সুযোগ থাকে, তাহলে নেমে অবশ্যই ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবেন, কোনো বিল্ডিংয়ের আশেপাশে নয়। ঢাকা শহরে এই ধরনের জায়গা আসলে নেইও। সুতরাং নিচে নামার চাইতে উপরে থেকেই যদি নিয়মকানুন মেনে চলা যায়, সেটাই মনে হয় সবচেয়ে বেশি নিরাপদ। কারণ ঢাকা শহরে কোনো ফাঁকা জায়গা নেই, অলিগলি, যদি ফাঁকা জায়গা থাকে ভালো কথা, যদি না থাকে কোনো গলির ভিতর নেমে দাঁড়াবেন, হয়তো আপনার বিল্ডিং ভাঙলো না, কিন্তু পাশের একটা বিল্ডিং ভেঙে পড়ে কিন্তু আপনি মারা যেতে পারেন। যেটা আমাদের গতকালকার ভূমিকম্প এটা দেখা গিয়েছে, যে বিল্ডিংয়ের কার্নিশ ভেঙে পড়ে কিন্তু মেডিকেল ছাত্রও কিন্তু মৃত্যুর শিকার হয়েছে। এরপরে যখন কম্পন থেমে যাবে তো অবশ্যই সিঁড়ি ব্যবহার করবেন, লিফট কখনোই ব্যবহার করবেন না। আর হলো যদি নিচতলায় থাকেন তাহলে দ্রুতভাবে সতর্ক হয়ে খোলা জায়গা বের হওয়ার চেষ্টা করা, এবং দরজা যদি কাছে থাকে নিরাপদ মনে হয় তাহলে খোলা জায়গা বা খোলা মাঠ বা বিল্ডিংয়ে কিন্তু আশ্রয় নেওয়া উচিত আমাদের। আচ্ছা, এটা আবার অনেকেই দরজার ফ্রেম নিরাপদ, বিশেষজ্ঞরা বলেছেন এটা কিন্তু আসলে ঠিক নয়। কারণ দরজার ফ্রেমের ভিতরে চাপা পড়েও কিন্তু অনেকে মারা যায়, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। বাইরে থাকলে অবশ্যই ভবন, বৈদ্যুতিক খুঁটি, গাছ ইত্যাদি থেকে দূরে থাকবেন, আর ফ্লাইওভারের আশেপাশেও থাকবেন না। আচ্ছা, ভূমিকম্পের পর গ্যাস লাইন, বিদ্যুতিক সংযোগ, বিশেষ করে বৈদ্যুতিক সংযোগ কিন্তু চেক করতে হবে। কারণ গতকাল কিন্তু এরকম বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। এই জন্য আর ভবনে ফাটল দেখা দিলে সে ভবনে অবশ্যই থাকা যাবে না, নিরাপদ জায়গায় যে আমাদের আশ্রয় নিতে হবে। এবং ভূমিকম্প হওয়ার 5-10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে কিন্তু সেকেন্ড টাইম একটা শক হতে পারে। আফটার শকের জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা প্রস্তুতি থাকা উচিত, এবং অতক্ষণ পর্যন্ত আমাদের নিরাপদ জায়গা থাকা উচিত বলে আমি মনে করি। আসুন, ভূমিকম্প প্রতিরোধে আমরা পারিবারিকভাবে আমাদের শিশু সন্তান সহ আমরা সকলেই একটা প্রশিক্ষণ নেই, এবং আমরা এটা প্র্যাকটিক্যাল করে প্রস্তুতি নিয়ে থাকি, এবং মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি। মহান আল্লাহ তাআলা পুরো দেশ এবং জাতিকে হেফাজত করুন।